হাইকোর্টের রায় চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার এই যে মব ভায়োলেন্সের কারণে। ওইটাকে গণজাগরণ মঞ্চ যারা নাম করেছে তারাও মতলববাজি। পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ হলো, সেই সংঘর্ষের প্রকৃত ভিডিও চিত্র, পরাজিত ফ্যাসিবাদের দোসর। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো এর বিচার চাচ্ছি। সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, সারা দেশের মানুষের জন্য তার সেই নরপিচাস দুলাভাই সে গ্রেফতার হয়েছে, তার বিচার হচ্ছে, সবকিছু হচ্ছে, তাই না? প্রক্সি ভোট এটা হতে পারে, প্রক্সি সম্মতি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনা ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচকের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে থাকি। আজ আমাদের হাতে অনেকগুলো সংবাদ রয়েছে, সেই সংবাদগুলোর ছোট ছোট করে বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। শুরুতেই যে বিষয়টি নিয়ে যেতে চাচ্ছি সেটি হচ্ছে যে, হেলাল ভাই, গত প্রায় এক সপ্তাহ ধরে সারা দেশে এক ধরনের উত্তেজনা চলছিল। মাগুরায় আলোচিত একটি শিশু ধর্ষণ এবং এই ঘটনাকে কেন্দ্র করে তার বোনের শ্বশুর বাড়ির লোকজনের হাতে নির্মমভাবে তিনি নির্যাতিত। সেই শিশুটি আজকে কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর আসলো শিশুটি মারা গেল। এটি একই সঙ্গে আমাদের জন্য বেদনার এবং কষ্টের, আমাদেরকে অপরাধী করে দিয়ে গেল শিশু আসিয়া। এই বিষয়টি আপনি রাজনৈতিক দৃষ্টি একজন নেতা হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং আমরা যতদূর জানি যে এই শিশুটির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার শুরু থেকেই আপনি কিন্তু ছিলেন। আপনি ধন্যবাদ আপনাকে। আমাদের কিশোরী আসিয়া, তার এই অন্তর্ধানের জন্য আমরা আসলেই আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সংস্কৃতি অপরাধী। এখন যে কথাটি মূল কথা সেটা হলো যে এর একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। নারীর প্রতি হয়রানি, নারীর প্রতি সহিংসতা, নারী বা কিশোরী বা শিশুদের প্রতি যৌন হয়রানি, এটা কিন্তু আমাদের সমাজে দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে আমরা কথা বলছি। এবং সাম্প্রতিক কিন্তু আমরা দেখেছি যে নারীদের চলন বলন নিয়ে রাজনৈতিক অঙ্গনেও কিন্তু এক ধরনের কথা হচ্ছে। নারীকে এখন পোর্ট্রেট করা হচ্ছে পলিটিক্যাল ফিল্ডে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে একটা ঘটনা ঘটে গেল যে নারী কি ড্রেস পরবে সেটাও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আপনার ডিকটেট করছে। নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি হয়রানি, এটা বাংলাদেশের দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে প্রতিবাদ বিভিন্ন লোকজন করে আসছে। কিন্তু দেখেন যে এই জিনিসটাকে এখন আপনার পলিটিক্যাল ফিল্ডে কিভাবে দেখানো হচ্ছে। মানে এই যে আপনার নারীর প্রতি, একজন নারীকে চলন্ত বাসে একটা ধর্ষণ ঘটনা ঘটলো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটলো, মোহাম্মদপুরে সিগারেট খাওয়া নিয়ে মেয়েদের সিগারেট মব হয়ে গেল, এইগুলোকে কেরানীগঞ্জে এক শিশু এইগুলোকে আপনার বিভিন্ন মিডিয়া হাউসগুলো যেইভাবে নিউজ, আমি মনে করি নিউজটা করা দরকার, তারা কি সেইভাবে করছে না? আমাদের যে বর্তমান যে পলিটিক্যাল বাস্তবতা, যে একটা গণ অভ্যুত্থানের ফলে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার আমরা জানি যে টোটালি আনএবল টু হ্যান্ডেল দ্য টোটাল সিচুয়েশন অফ বাংলাদেশ। শুধু এই নারীর প্রতি এটা না, কিন্তু যখনই আমাদের অভ্যুত্থানের চেতনাকে আঘাত করে, অভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করার একটা চেষ্টা করে, যে আসলে আগের যে ফ্যাসিবাদের 17 বছর মানুষ কষ্টে ছিল, যন্ত্রণা ছিল, তার সাথে মিলানোর একটা প্রতিযোগিতা মিডিয়া হাউস, বিচ্ছিন্ন ঘটনাগুলো। যেমন দেখেন যে এই যে শাহবাগের হঠাৎ করে কতগুলো সেই মাফিয়াদের দোসর যারা হিসেবে পরিচিত ছিল, যারা
এই গণজাগরণ মব মঞ্চ সৃষ্টি জাস্টিসের, করেছিল। এই যে মব ভায়োলেন্সের যে প্রণেতা বা উদ্যোক্তা, ইনসেপশন প্রবর্তন হয়েছিল কিন্তু শাহবাগ থেকে, যে হাইকোর্ট রায় দিচ্ছে, হাইকোর্টের রায় চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার এই যে মব ভায়োলেন্সের কারণে। অর্থাৎ শাহবাগের ওই গণজাগরণ মঞ্চ ছিল একটা মব ভায়োলেন্সের উৎপত্তি, ওইখান থেকেই মব ভায়োলেন্সের প্রবর্তন শুরু হয়েছে। ওরাই এই ভায়োলেন্সকে নাম দেয় জাস্টিস। আবার দেখলাম তারাই আবার এই যে নারীর প্রতি যে সহিংসতা চলছে, নারীর প্রতি যে অন্যায় আচরণ চলছে, এইগুলোকে কখনো জাস্টিফাই করা যায় না, এগুলো কখনো সমর্থনযোগ্য না, এবং তাদেরকে গ্রেফতার করে বিচার করে সবকিছু রাজনৈতিক দলগুলো বলছে। কিন্তু এই যে শাহবাগের যে, কিন্তু এটাকে পুঁজি করে এক শ্রেণী কিন্তু রাজনীতি করবার চেষ্টা করছে। শাহবাগের মব যে তৈরি হয়েছে, যে মবটা আপনার ওই মেয়েদের এবং ছেলেদের, ওই যে ইমরান সরকার, লাকি আক্তার, এদের নেতৃত্বে আবার দেখলাম এই মবটা, এটা তো পরিচিত মুখ, এটা তো চিহ্নিত মুখ, এবং এদের ইস্যুগুলো আমাদের কাছে পরিচিত। হ্যাঁ, এটা তো এই আজকে বাংলাদেশকে এই মাফিয়া তন্ত্রে পরিণত করবার জন্য এদের তো প্রবল সহযোগিতা রয়েছে। তারা কোন শক্তি বলে, কার আশ্রয়, এরপরেই কিন্তু 2013 সালে আসলে বাংলাদেশ এক ধরনের ফ্যাসিজমের পথে দৃপ্তভাবে এগিয়ে চলছে। মানে আপনার হাইকোর্টের বিচার রায়কে তারা পরিবর্তন করে দিচ্ছে। এর থেকে মব ভায়োলেন্স আর কি হতে পারে? এই গণজাগরণ মঞ্চের, ওইটাকে গণজাগরণ মঞ্চ যারা নাম করেছে তারাও মতলববাজি। ওইটার নাম হওয়া উচিত এটা মব ভায়োলেন্সের জায়গা, মানে প্লেস অফ মব মঞ্চ করলে আরো ভালো হয়। এখন তারাই আবার আমি দেখলাম এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে ভালো কথা, কিন্তু এদের তো পূর্বের একটা পরিচয় আছে। এবং দেখবেন যে এই যে মব ভায়োলেন্সটা হইলো আপনার এই যে গণজাগরণ মঞ্চ থেকে যে মিছিলটা গেল উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে, পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ হলো, সেই সংঘর্ষের প্রকৃত ভিডিও চিত্র এবং আমাদের আজকের প্রকাশিত পত্রিকার ছবি কি এক, তাই না? এইগুলো কিন্তু মানুষের বিচারযোগ্য যে আজকে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে কি ব্যর্থ দেখানোর জন্য কারা উঠে পড়ে লেগেছে। এই যে যারা শাহবাগের যে যারা গত পরশুদিন যে আন্দোলন করলো এবং এই পুলিশের উপরে যে হামলা করলো, এটির পেছনে কারা থাকতে পারে বলে আপনি মনে করেন? আমার কাছে পুলিশের উপরে হামলা করলো না, পুলিশ হামলা করলো, এটা তো এটা পরিষ্কার ভিডিওতে দেখা গেছে যে পুলিশের একজন সদস্যের উপরে কিন্তু হামলা করেছে। বললাম যে পত্রিকার যে ছবিগুলো, এটা দেখা যাচ্ছে যে পুলিশ হামলা করছে। আবার অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে দুই পক্ষ হামলা আর করছে। আমি এই পুলিশের পক্ষে বিপক্ষে বা আপনার এই যারা এই মব করেছে, এটা আন্দোলন বলে, এটা মব, এরা তো চিহ্নিত, এরা তো হাইকোর্টের রায়কে চেঞ্জ করে দিয়েই মব করে, এবং সেখান থেকে বাংলাদেশের মবের যাত্রা শুরু হয়েছে। সুতরাং এই দুই পক্ষ, পুলিশ ভার্সেস এই মবদের যে সংঘর্ষটা, এটার ভিডিও ক্লিপস পুলিশের কাছে আছে, গোয়েন্দা সংস্থার কাছে আছে, তাদেরকে প্রকৃত অর্থে দেখা উচিত আসলে ঘটনাটা কি হয়েছে। তার আগে হলো কি যে আপনার ইমরানের সরকার বা লাকি আক্তার বা অন্যান্য যারা এখানে আসছে, তারা তো পরাজিত ফ্যাসিবাদের দোসর, তারা তো বাংলাদেশকে এই পর্যায়ে নিয়েছে। এখন আবার কোন এজেন্ডা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? কি তারা কেন আসলো? কি আমাদের এই অভ্যুত্থানকে ব্যর্থ, ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ দেখানোর জন্য, অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করবার জন্য। সুতরাং এইটাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না, এটাকে কখনো গণজাগরণ বলা যায় না। ওই লাকি আক্তার আর ইমরানের সরকার যেটা, ওইটাকে বলা হয় যে হাসিনার প্রেরিত একটি মব বাহিনী, এটা বলা যেতে পারে। এই ঘটনাকে তাদেরকে আবার দেখেন আপনি ট্রিটমেন্ট করছে পত্রিকাগুলো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাদেরকে পত্রিকাগুলো কিভাবে ট্রিটমেন্ট করছে, সেই গণজাগরণ তথাকথিত সেইভাবে। বাংলাদেশ কিন্তু সেই জায়গায় এখন আর নেই। বাংলাদেশে এই সমস্ত ইন্ডিয়ান হেজিমনি, বাংলাদেশে আপনার পরাজিত মাফিয়া আওয়ামী বাকশালীদের হেজিমনি বাংলাদেশ থেকে পরাস্ত হয়েছে। সুতরাং আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমাদের মধ্যে এখন তর্ক বিতর্ক বাদ দিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকালকে শাহবাগে আবার দেখেছি যে আরেকটি গোষ্ঠী আন্দোলন করা শুরু করেছে, তারাও জমায়েত হয়েছিল সন্ধ্যার পরে। এই বিষয়টিকেই বা আপনি কিভাবে? এগুলো তো আমাদের গোয়েন্দা সংস্থার
বিশেষভাবে বোঝা উচিত যে কোথা থেকে এই মবগুলো আসছে। হ্যাঁ, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো এর বিচার চাচ্ছি এবং তাকে গ্রেফতার করার জন্য বলছি, গ্রেফতারও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা কিন্তু আমি সন্তুষ্ট না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সেই কর্মচারীর কোনো বিচার হয়নি এবং যারা ওই কর্মচারীকে ছাড়িয়ে নিয়ে আসলো তাদেরও কোনো বিচার হয়নি। এটা কিন্তু সেটা নিয়ে কোনো কথা বলছে না। এই আসিয়ার যে ঘটনাটা সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, সারা দেশের মানুষের জন্য তার সেই মানে নরপিচাস দুলাভাই সে গ্রেফতার হয়েছে, তার বিচার হচ্ছে, সবকিছু হচ্ছে, তাই না? এখন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হলো সেটা নিয়ে কিন্তু কোনো কথা বলছে না, সেটা নিয়ে কোনো কথা বলছে না এই 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 মব বাহিনী। এই একই সঙ্গে আরেকটু যোগ করি আপনার সঙ্গে, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরে হেফাজতের যে আন্দোলন, সেই আন্দোলনে শাপলা চত্বরে একটি মামলা হয়েছে। হাসিনা এবং ইমরান সহ 9 জনকে আসামি করা হয়েছে। ইমরান বলতে ইমরান সরকার, যার বিষয়ে আপনি আলোচনা করছিলেন। শাপলা চত্বরের এইটা তো আপনার এই ধন্যবাদ যে এই ঘটনাটা স্পষ্ট ছিল সবার কাছে। শেখ হাসিনা এমন বয়ান তৈরি করেছিল যে ঘটনা মনে হয় ঘটেইনি, যেভাবে যে বিএনপিকে বলতো কি গায়াবী মামলা, ঘটনা ঘটেনি, মামলা দিয়ে দিছে, ও নিজে এই ঘটনা ঘটাইছিল। গুম হওয়ার পরে বলতো তারা দেনাদারদের পাওনাদারদের ভয়ে পালিয়ে গেছে। এখন এই শাপলা চত্বরের ঘটনা তো বলতো যে কেউই মারা যায়নি, বলতো কিছুই হয়নি, অনেক কথা বলতো না। এখন এইটার আসলে রহস্য উন্মোচিত হবে, যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলাটা হয়েছে। এই মামলার একজন আসামি তিনি গতকালকে এই মব তৈরি করছে এই শাহবাগে, এই মামলার একজন আসামি। এখন দেখেন মানে আমি আর এই প্রসঙ্গ ছাড়াও আর দুইটা প্রসঙ্গ আলোচনা করতে চাই। আমি আজকে দেখলাম এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের, যেটা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের আপনার এখানে বসে আমি বলেছি যে একটা ভালো উদ্যোগ, যে আমরা যে প্রস্তাব দেব তাদের প্রস্তাব, তার মধ্যে কমন গুলো জুলাই চার্টার হবে এরকম কি বলছিল না, যেগুলো ঐক্যমত হবে না সেগুলো পরে আলোচনা করা যাবে, এবং ওয়েব পেজে দিচ্ছে, ওয়েবসাইট দিচ্ছে, জনগণ দেখতেছে, কত রকম কথা শুনলাম। ওয়েবসাইটে কি দেখলাম, আমরা বাংলাদেশে যে পরীক্ষা পদ্ধতি বিরুদ্ধে সমালোচনা করি, যে অন্তত একাডেমিক পরীক্ষা এমসিকিউ সিস্টেম যেন পরীক্ষা না, এখানে কিছু লিখতে হয়, হ্যাঁ সৃজনশীল বলেন আর যাই, এমসিকিউ পরীক্ষার মতো করে ইয়েস নো আর কোনটা পার্শিয়াল ইয়েস, তাই না? এটা একটা ডায়লগ হতে পারতো, এটা ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা, ইন্টারাকশন হতে পারে বিএনপির সাথে বা অন্য সংগঠনের সাথে, সরকার আলোচনা করতে পারতো, তাই না? এখানে তো দেখতেছি যে মনে হচ্ছে দুজনের সাথে সম্পর্ক খুবই খারাপ। শিক্ষক এবং ছাত্রের যেমন সম্পর্ক খারাপ, মানে পরীক্ষা হলে শিক্ষক ছাত্র সম্পর্কটা কিরকম থাকে, যে একজন ওয়াচডগ আর একজন লিখছে। তো এখানে তো তাই হচ্ছে, যে উনি একটা প্রশ্নপত্র দিচ্ছে, ওইখানে আমার টিকমার্ক দিতে হবে, একটা হাস্যকর একটা ব্যাপার। আর একটা দেখলাম যে আপনার প্রবাসী ভোট আমরা কংগ্রাচুলেট করি, দরকার, তাদেরও ভোটে অংশগ্রহণ করবে, বা দেশের ভোট, সেখানে প্রক্সি ভোটের প্রবর্তন করছে। আমি আপনাদের অফিসে এসে পত্রিকা পড়ে দেখলাম যে প্রক্সি ভোট। আমি বললাম কি যে আসলে মানে পিপলস আর গেটিং ম্যাড ডে বাই ডে। প্রক্সি ভোট মানে আমার যে চিন্তা ভাবনা, আমি যদি বলি যে সাইদ সাহেব আপনি যে আবার ভোটটা দিয়ে আসেন এবং এক্স মার্কায় ভোট দিন, আপনি যে এক্স মার্কার দিবেন তার কোনো গ্যারান্টি আছে? গোপন ভোট, তাই না? আপনি জায়গাতে আমি এক্স এর ভোট দিতে বলতে আপনি ওয়াইডে দিলেন। আর প্রক্সি ভোট এটা হতে পারে, প্রক্সি সম্মতি হতে পারে, কিন্তু উপস্থিতিতে, হ্যাঁ সেটি তো উপস্থিতিতে, যে চোখে দেখে না বা শারীরিকভাবে অসুস্থ ওইভাবে একজন সহযোগী হিসেবে থাকে, সেটা প্রক্সি ভোট হতে পারে না কখনো। এই পৃথিবীর কোথাও আছে প্রক্সি মতামত দেওয়া যায় না? যা দেওয়া যায়, মতামত কখনো প্রক্সি হয়। আমি এইটা প্রবর্তন করলো। সুতরাং আপনি এই সরকারকে যদি আপনি স্ট্রং দেখাতে চান, দক্ষ দেখাতে চান, তাহলেই কিন্তু আমাদের অভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হবে। অতএব সরকারকেও বুঝতে হবে জনগণের আস্থা কিন্তু আপনার কাছে সরে যাচ্ছে, যারা পরাজিত শক্তি তারা মব তৈরি করছে, আপনি বুঝছেন বিষয়টা। সুতরাং মনে রাখবেন, আমরা খালি বলে কি
যে বিএনপির কাছে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু আরে সেই ভাই, নির্বাচন নিয়েও তো বিএনপি যত ষড়যন্ত্র দেখছে। কথা আজকে আপনি বলছেন, এই যে এই ইউনূস সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে যত কথা বলা হচ্ছে, এই সমস্ত কথা, এই সংস্কার, রাষ্ট্র মেরামত, এই সমস্ত কথা তো আমরা ফ্যাসিবাদের রক্তচক্ষু সামনে দাঁড়িয়ে বলেছি, বিএনপি সহ অন্যান্য দল বলেছে না, এবং আমরা এখনো বলছি যে যতটুকু সংস্কার করে একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা করে রাজনৈতিক সরকার হলে তার শক্তিও ভালো থাকে, তাকে একটা জবাবদিহিতার জায়গা থাকে। আরেকটা প্রশ্ন আপনি দেখেন, আমি একটা হাইপোথিসিস বা একটা থিওরি আপনাকে দিতে চাই। এই যে যারা বলেন যে আপনারা আইন প্রণয়ন করবেন বা সংস্কার প্রস্তাব দিবেন, এই অনুযায়ী পরবর্তী যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে বা রাজনৈতিক জোটটি ক্ষমতায় আসবে, তারা আপনার আইন মেনে চলতে বাধ্য। এটা কি সম্ভব যে রাজনৈতিক ক্ষমতা আগে না আইন আগে? এটা কিন্তু একটা প্রশ্ন। আইন আগে না ক্ষমতা আগে? ক্ষমতা বলতে আইন প্রণেতারাই থাকে, তাই না? না, আমি এখন ক্ষমতায় গেলাম, তা আমি যদি আপনার দেয়া আইনে আমি কি আমার দেশ চালাইতে পারবো? কারণ আমার তো একটা চিন্তা ভাবনা আছে। আমার চিন্তা ভাবনা যদি খারাপ হয়, জনগণের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক, আপনি আমাকে প্রত্যাখ্যান করবেন। কিন্তু আপনি যে আইনটা আমাকে দিচ্ছেন, সেই আইনে আমার দেশ চালাইতে হলে তো আমার যে মতামত, আমি যে রাষ্ট্রের প্রধান, আমি দেশটা চালাবো আমার মতামত দিয়ে, তাই না? আমার কাছে সার্টেন কিছু রুলস থাকবে, রাষ্ট্রের মৌলিক কিছু কমিটমেন্ট থাকবে, কিন্তু কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমি কাজটা করব, সেটাও আপনি লিখে দিবেন। তাহলে তো আমি ওইখানে মানে হাত পা বেঁধে সাঁতার কাটার মতো অবস্থায় করলেন। সেজন্য আমার প্রশ্ন জনগণের কাছে যে ক্ষমতা আগে না আইন আগে? মানুষ ক্ষমতায় যায় আইন প্রণয়ন করে, আইন প্রয়োগ করে, তাই না? আপনি একটা সংবিধান আমাদের আছে, মৌলিক সংবিধান আমাদের আছে, সে অনুযায়ী আমি নির্বাচিত হলাম। এখন সংবিধানের যে সমস্ত বিষয় প্রয়োগ করতে যে বা কাজ করতে যে আমার একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, যেহেতু আমি পলিটিক্যাল গভর্নমেন্ট, তাই না? তখন ওর সাথে আমার সংঘর্ষ হচ্ছে যে সংবিধানে যা দেওয়া আছে তার কিছু কিছু আইডিওলজির সাথে আমার পলিটিক্যাল আইডিওলজি মিলছে না। আবার আমি যেভাবে দেশটা পরিচালনা করতে চাই, আপনি যে আইনটা আমাকে দিচ্ছেন সেটা প্রণয়ন করা আমার পক্ষে সম্ভব না, আমি এইভাবে করতে চাই না, তাই না? তাইলে আমি যদি সেক্ষেত্রে তো আইন পরিবর্তন করতে হয়। এই জন্য বলছি যে ক্ষমতায় যে আসবে তিনি তো আইনটা প্রয়োগ করবেন, তিনি তো নতুন নতুন আইন প্রণয়ন করবেন। সংসদে আমরা নতুন আইনের বিল আনি না, যে আজকে এই আইনটা পাশ করা হলো, কালকে এই আইনটা পাশ করা হলো, আবার অনেক সময় সংবিধানের চেঞ্জও আনা হয়, তাই না? সেজন্য আমি বলছি যে ক্ষমতাটা যিনি যাবেন তিনি আইন প্রণয়ন করবেন, এবং যারা যাবেন সংসদের তিনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের যে এই যে উদ্যোগ, এই উদ্যোগ আসলে আপনারা ভালোভাবে দেখছেন না? আমি ভালোভাবে দেখছি না, আমি এটা আমার পলিটিক্যাল একটা ডিসকোর্সে আমি আনলাম যে ইটস এ কাইন্ড অফ জিবারিশ, মানে অর্থপূর্ণ বাজে কথা। কথাগুলোর অনেক অর্থ আছে কিন্তু এটা ইমপ্র্যাকটিক্যাল, এটা বলা হয় জিবারিশ। যে আমি আজকে দেশ পরিচালনার প্রধানমন্ত্রী হব, আমার একটা নির্বাচনী ম্যানিফেস্টো আছে, হ্যাঁ, আপনি তো ম্যানিফেস্টো দিয়েই নির্বাচিত হবে। তারপরে আমার একটা মৌলিক গঠনতন্ত্র সংবিধান আছে, তাই না? এখন আপনি যে সংস্কার, পুলিশের সংস্কার আনতেছেন, প্রশাসনের সংস্কার আনতেছেন, পররাষ্ট্রনীতিতে সংস্কার আনতেছেন, এই সংস্কারগুলো আপনার মতো করে যদি করি, আমার সরকারের মূল্যটাকে, আপনি সরকার হন না সেটা, মানে সেজন্য আমার প্রশ্ন যে ক্ষমতা আগে না আইন আগে? আমি মনে করি ক্ষমতায় যিনি আসবেন তিনি আইনটা প্রয়োগ করবেন, তিনি আইনটা প্রণয়ন করবেন তার সুবিধা মতো। বলছি তিনি যদি জনবিচ্ছিন্ন কিছু করে, জনগণ ভোট দিবে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী করবেন আর কি, জনগণের চাওয়া পাওয়া। যদি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী না করে, জনবিচ্ছিন্ন হবে, জন আন্দোলন হবে, তাকে বাদ দিয়ে তাই না? সুতরাং আপনারা যারা আজকে বলেন যে সমস্ত সংস্কার করে, সমস্ত ঠিকঠাক করে এইবার নির্বাচন, সেই নির্বাচনে আপনি জিতে আমি তোমার এজেন্ডা বাস্তবায়ন করবো নাকি? তোমারও এজেন্ডা তো আমার মত মতো না, বা জনগণের যে মন মতো তোমারও এজেন্ডা, তার জন্য কি তুমি? এজন্যই তো ইউনূস সরকার সব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামতের ভিত্তিতে একটি মৌলিক সংস্কার করবেন, যে সংস্কারে এটি একটি চার্টার। ওনার উদ্যোগটা কিন্তু আমরা গ্রহণ করেছিলাম,
আমি তো এই টেলিভিশনে বসে তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি, কিন্তু এই যে উনার প্রস্তাবগুলো 66টা প্রস্তাব দিয়েছে খুব সম্ভব, তাই না? 120টি আমার 34টা রাজনৈতিক দল সেখানে পরীক্ষায় টিক চিহ্ন দেব, মানে আমি আর কি বলবো, এটা কি হয়? এটা আলোচনা, ডায়ালগের ব্যাপার। পরবর্তীতে আলোচনা হবে। হেলাল ভাই, আরেকটি বিষয়, আপনি জানেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি 4 দিনের সফরে আজকে বাংলাদেশে আসছেন এবং তিনি রোহিঙ্গা সংকট এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন এবং 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন, এরকম একটি কর্মসূচি রয়েছে। অনেক ধরনের সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক এক ধরনের দূরত্ব তৈরি হয়ে আছে, রাজনৈতিক অস্থিরতা আছে, ইউনূস সরকারের নানান ধরনের পরিকল্পনার সাথে রাজনৈতিক দল, আপনাদের রাজনৈতিক দলগুলোরও এক ধরনের দ্বন্দ্ব দূরত্ব আছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিবের এই যে 4 দিনের বাংলাদেশ সফরকে আপনি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এবং আপনি সফরে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। এটা একটা ভালো সংবাদ যে জাতিসংঘের মহাসচিব এই আমাদের যে মানে ভূ রাজনৈতিক এই প্রেক্ষাপটে, আভ্যন্তরীণ রাজনীতির একটা প্রেক্ষাপট তো আছে, আবার ভূ রাজনৈতিক একটা প্রেক্ষাপট আছে। মায়ানমারের সাথে আমাদের দূরত্ব কিন্তু বেড়েই চলছে, এই যে আরাকান আর্মির সাথে আমাদের দূরত্ব বেড়েই চলছে, এবং পার্শ্ববর্তী দেশের ভারতের আমাদের অধিকাংশ ভূমি যার দ্বারা পরিবেষ্টিত, সেই ভারতের সাথেও আমাদের সম্পর্ক এই যেহেতু ভারতের ক্লায়েন্ট ফসকে বেরিয়ে গেছে বাংলাদেশ থেকে, অতএব এই মুহূর্তে জাতিসংঘের এই ভিজিটটা অনেক পলিটিক্যাল গুরুত্ব বহন করে, নো ডাউট। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা মানবাধিকার পরিস্থিতি নিয়েও কিন্তু আমাদের নানান ধরনের শঙ্কা বা প্রশ্ন রয়েছে। এখন আমার এখানে মূল বক্তব্য হলো যে উনি এসে রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন, এটা কোনো নিউজ না। 1 লাখ রোহিঙ্গাদের সাথে আমরা যদি শুনতে পারতাম যে 1 লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন হবে, অর্থাৎ মায়ানমারে ফিরে যেতে পারবে, কারণ এই 12 লাখের লোকে 12 লাখের উপরে রোহিঙ্গা এখন বাড়ছে, আরো বাড়ছে, ব্রিডিং হচ্ছে। তো সুতরাং এটা যদি এই অ্যান্টনিও গুতেরেসের সফরের ফলে যদি এটা ওইখানে যেতে পারতো, পুশব্যাক বলেন বা রিপ্যাট্রিয়েট যেভাবেই বলেন, মানে তাদের দেশে ফিরে যেতে পারতো, সেই ব্যবস্থাটা করতে পারলে আমরা ভালো হতো, তাহলে একটা কূটনীতিক বড় বিজয় হতো। কারণ এটা আমার কাছে মনে হয় যে এই রোহিঙ্গা গুলো এখানে এই অচল অবস্থায় পড়ে থাকবে, এই আপনার আটকে পড়া পাকিস্তানি বিহারি ক্যাম্পের যে অবস্থা, এবং এটা ওই অঞ্চলের ল অ্যান্ড অর্ডার, ওই অঞ্চলের পরিবেশ, ল অ্যান্ড অর্ডার, পরিবেশ এবং অর্থনীতিতেও চাপ। এইখানে যদি কোনো সলিউশন আনতে পারে তাহলে এই ভিজিটকে আরো কংগ্রাচুলেট করা যায়। কংগ্রাচুলেট তো করতেই হবে, কারণ ভূ রাজনৈতিক এই বাস্তবতায় তিনি আসছেন, আমাদের দেশের মানবাধিকার, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবেন, এবং এটা একটা জেস্চার, কাইন্ড অফ শো আপও হবে বার্মা এবং ভারতের জন্য যে বাংলাদেশ পিছিয়ে পড়া রাষ্ট্র না, আন্তর্জাতিক কূটনীতিক ক্ষেত্রে আমাদের যোগাযোগ আছে। এটা একটা ভালো উদ্যোগ। আমি আশা করব যে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার ব্যাপারে যদি ফলপ্রসূ আলোচনা হয়। আর এই আপনি যতই আমাদেরকে রোহিঙ্গাদের টাকা দেন, খাওয়ার টাকা দেন, পয়সা দেন, মানুষকে বসিয়ে এইটা তো আমাদের দেশের সমাজ ব্যবস্থা, সংসার, প্রকৃতি সবকিছু তো ধ্বংস হয়ে যাচ্ছে। এই মানব ভাগাড়ে পরিণত যেন বাংলাদেশ না হয়, সেই চেষ্টায় আমাদের থাকা উচিত। জি, আরেকটি বিষয় যেটা শেষ করব আসলে ছোট্ট করে, সেটি হচ্ছে আমরা একটি সংবাদে দেখছি যে বগুড়ার পুলিশ লাইনে একটি আয়নাঘরের সন্ধান পেয়েছে। সেটি আগেই খবর ছিল, কিন্তু আজকের ভিতরের কিছু অনুসন্ধানী তথ্য বেরিয়ে এসেছে। সেটি হচ্ছে জঙ্গি তকমা দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সাধারণ মানুষকে গুম করা হতো এবং চালানো হতো অমানবিক নির্যাতন, এমনকি সড়ক দুর্ঘটনা দেখিয়ে মেরে ফেলা হতো, পেট কেটে লাশ ফেলা হতো নদীতে। যারা এই ঘটনাকে সাপোর্ট দিয়েছে এতদিন, এবং না, প্রশ্নটি হচ্ছে যে বগুড়া পুলিশ লাইনের এই ঘটনাটি আমাদের সামনে এসেছে বলে আমরা এই খবরটি জানতে পেরেছি। আপনার যে প্রত্নতাত্ত্বিক ডিগিং, প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখন বের হচ্ছে এগুলো, তাই না? একের পর এক বের হচ্ছে, এখন একের পর এক বের হচ্ছে।
এর জন্য তো আইসিটি অ্যাক্ট আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা তো আমার মনে করি এই বিচারগুলো হেগের আদালতে দেওয়া উচিত। আমি আমাদের আদালতকে ছোট করছি না, আমাদের আদালতে যেভাবে এটার বিচার হবে এটা আবার হেগের আদালতে আন্তর্জাতিক অপরাধ বিচার হওয়া উচিত। এখন আমার বক্তব্য হলো এই আয়নাঘর প্রস্তুতিতে এবং এই আয়নাঘরের পক্ষে যারা সাফাই গিয়েছিল, অ্যাবসুলেট পাওয়ার তাদের দরকার, বাংলাদেশে মৌলবাদে ভরে গেছে, বাংলাদেশ জঙ্গি তকমা লাগানোর জন্য তারা আপনার এই যে শাহবাগে মফ তৈরি করেছিল, তারা তো আবারও রিসার্ফেস হলো। তারা এতদিন তো লুকিয়েছিল, এখন আবার রিসার্ফেস হলো। এইসব বিষয়ে যাতে না আসে এই কারণে কি তাছাড়া কি আপনার জাস্ট দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার জন্য যে আয়নাঘর আপনার আবিষ্কৃত হচ্ছে, তারপর তাদের বিভিন্ন দুর্নীতি, তাদের বিভিন্ন অপকর্ম, এখন এই জন্য গর্তের থেকে আরেকটি গোষ্ঠী রিসার্ফেস হলো। এই যে এই মব সৃষ্টিকারী যে আপনার হেফাজত আন্দোলনের যে আসামি, তারা সহ আরো এখন এদেরকে অবশ্যই কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা এবং দেশি যে সমস্ত বিদেশি গোয়েন্দা সংস্থার ব্রেন চাইল্ড রয়েছে, তারা এই এবং হেলাল ভাই দেশীয় রাজনীতিরও একটি অংশ। আপনি জানেন যে 5 আগস্ট যে বা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের আপনাদের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বাম কিছু রাজনৈতিক দলও কিন্তু আন্দোলনে ছিল, কিন্তু সবাই ছিল না। আবার একই রাজনৈতিক দলের মধ্যে আমরা বিভাজনও দেখেছি, একটি অংশ এসেছে, একটি অংশ হাসিনার সাথেই থেকেছে। এখন আমরা দেখছি ওইসব রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দলগুলো কিন্তু আবার সরব হওয়া শুরু করেছে। এই বিষয়টি কি আসলে কতটা ভীতিকর বা কতটা? না, বামপন্থী রাজনৈতিক দলগুলো আপনার আওয়ামী লীগের আমলে, যখন এই ফ্যাসিবাদের আমলে তাদের একটি অংশ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, আরেকটি অংশ দেয়নি। এবং তাদের একটা বিখ্যাত থিওরি আছে, আপদ বিপদের থিওরি। আপনি জানেন যে আওয়ামী লীগের মনে করতো আপদ, আর আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিএনপি তাকে মনে করতো বিপদ। অল টাইম আমি দেখলাম কমিউনিস্ট পার্টির একটা থিওরি, আপদ বিপদ। আপদ খুব একটা ইম্পর্টেন্ট না, বিপদটা খুবই ইম্পর্টেন্ট ছিল। বা আওয়ামী লীগের তারা আপদ হিসেবে বিবেচিত করতে পারে, আমরা হতো বিপদ। তা এই বামদের এই একই রঙে বহু রূপ থাকে, বহু রকম কথা তারা বলে, বহু রূপ থাকে। এবং দেখবেন যে এই যে ওটা তো আমি গণজাগরণ মঞ্চ বলতে রাজি না। গণজাগরণটা হলো কোথায়? ওখানে কিছু আওয়ামী বাকশালীদের এবং ফ্যাব্রিকেটেড মতলববাদী কিছু লোকের ইসলাম কুপানোর জন্য একটা মব তৈরি হয়েছিল, সত্য কথা যেটা। সেই লোকগুলো আপনার এই বামের অনেক কিন্তু ওই মঞ্চের সাথে জড়িত ছিল, এবং কিছুদিন পর আবার বের হয়ে আসছিল মঞ্চ ছেড়ে, তাই না? যখন বুঝতে পারছে ভাগবাটোয়ারা নিয়ে যখন দ্বন্দ্ব লেগেছে, আমি মনে করি যে বুঝতে যখন পারছে যে এটা আসলে ঠিক না, তখন অনেকে বেরিয়ে গেছে। আর আপনি যেটা বললেন এটা তো অবশ্যই থাকবে, এবং মারামারি পর্যন্ত তো হয়েছে ভাগবাটোয়ারা নিয়ে, আমরা জানি। সুতরাং এই শাহবাগের থেকে যে প্রতিবাদটা যারা করছে, এরা আপনি অন্যায়ের প্রতিবাদ করছে, আপনি বলতে পারেন হ্যাঁ এরা অন্যায় প্রতিবাদ করছে, অর্থাৎ জাস্টিফাইড তাদের প্রতিবাদ জাস্টিফাইড। ব্যক্তিগুলোকে, এই ব্যক্তিগুলো নিশ্চয়ই কোনো এজেন্ডা বহন করে কারো ব্রেন চাইল্ড হয়ে এইখানে আসছে। সামনের মোলারটা তো অনেকই ভালো, যে ধর্ষণ বিরোধী তো বাংলাদেশের টোটাল জনগণ। নারীর প্রতি সহিংসতা হচ্ছে, এটা বাংলাদেশের টোটাল জনগণের বিরুদ্ধে। কিন্তু আপনি তো একটা চিহ্নিত গোষ্ঠী, কারো খুঁতকুড়ো খেয়ে, কারো পক্ষপাত দুষ্ট হয়ে আপনি এখানে আসছেন, মানে এখন পানি ঘোলা করে আপনি আবারও ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করতে চান। কিন্তু মনে রাখবেন তাদের এই বহুরূপী যে চরিত্র, এটা মানুষ বুঝে গেছে। এবং আমি মনে করি যে এই যে শাহবাগ থেকে যে মিছিলটি প্রধান উপদেষ্টা বরাবর গিয়েছিল, এই মিছিলের প্রকৃত ভিডিও চিত্র এর একটা বের করে একটা তদন্ত করা উচিত। কারা কি হয়েছে তাদেরকে অন্তত চিহ্নিত করা। পুলিশ যদি এখানে বাড়াবাড়ি করে, পুলিশের বিচার হবে। আর পুলিশ যদি আইনের মধ্যে থেকে কাজ করে, তাহলে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিচার হওয়া উচিত। সুতরাং এর একটা প্রকৃত চিত্র একটা তদন্ত করা উচিত।
আপনি পত্রিকায় যে নিউজগুলো, যে ছবিগুলো ছাপা হয়েছে, এই ছবি দেখে আমরা বুঝতে পারি যে বাংলাদেশকে কি পোর্ট্রেট করতে চাচ্ছেন আপনারা। এর থেকে সবাই বিরত থাকা উচিত। জি, ধন্যবাদ হেলাল ভাই। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যে চক্রান্ত আসলে এখনো থামেনি। বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে আগামীর যে নতুন এক বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশের পথে এগিয়ে চলবার যে সূচনাটি হয়েছে, সেই সূচনাটি নস্যাৎ করবার জন্য দেশি বিদেশি চক্রান্তকারীরা কিন্তু চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই সকল চক্রান্ত মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পথেই ফাইনালি এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।